আজকে কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে সেই গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল, যে মামলায় অলরেডি সিবিআই রিপোর্ট জমা পড়ে গেছে এবং ইডির রিপোর্ট জমা পড়ে গেছে। ফলে সকলের চোখই ছিল সেইখানে এবং মূলত প্রশ্ন ছিল দুটি। নাম্বার ওয়ান, কালীঘাটের কাকু, তার তো কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়ে গেছে, সেই নমুনা রিপোর্টের কি হলো? এবং নাম্বার টু, যে সর্বোচ্চ স্তরের প্রভাবশালীদের কথা ভাবা হচ্ছে, তাদের সম্বন্ধে হাইকোর্টের হাতে ঠিক কী প্রমাণ আছে এবং কী সিদ্ধান্ত নিতে চলেছে, কোনো কড়া পদক্ষেপ হবে কি? সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে বড় ইঙ্গিত, বড় কিছু সামনে এলো কলকাতা হাইকোর্টে। কি হলো জাস্টিস সিনহার এজলাসে, সমস্তটা বলবো আপনাদের, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে প্রায় এক মাস বাদে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে সেখানে কিন্তু সেই বিখ্যাত মামলার শুনানি ছিল, যে মামলার দিকে কার্যত গোটা বাংলা তো বটেই, গোটা দেশের চোখ ছিল। এবং সেখানে বেশ কিছু ব্যাপারে আজকে সকলেরই নজর ছিল যে কী সিদ্ধান্ত নিতে চলেছেন জাস্টিস অমৃতা সিনহা, কেননা তার উপর যেভাবে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, তার হাজব্যান্ডকে যেভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, সেই নিয়ে সেদিকে নজর ছিল। তো আজকে 4:30টার সময় এই ম্যাটারটা ছিল, ফিক্সড ম্যাটার ছিল এবং সেখানে সিবিআই, ইডি এবং অন্যান্য পক্ষের সমস্ত আইনজীবীরাই সেখানে ছিলেন। এবং আমি দেখলাম যে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, তিনি কিন্তু অনলাইনে ছিলেন সেখানে। তো এই মামলাটা প্রায় 45 মিনিটের কাছাকাছি এর হিয়ারিং হলো, যেটা দেখা গেল। এবং তার বেশিরভাগ সময়টাই কিন্তু গেল একটা বিশেষ ব্যাপারে আলোচনা করতে। কোন বিশেষ ব্যাপার? সেটা হচ্ছে যে 94 জনের যে চাকরি অবৈধভাবে হয়েছে, এটা তো বোর্ড নিজেই তার হলফনামা দিয়ে জানিয়েছে। ফলে এই 94 জনের যে পদটা আছে, সেই পদটা খালি হয়েছে। সেখানে নতুন করে 94 জনকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়, এবং সেই জায়গা নিয়েই কিন্তু তীব্র বাকবিতণ্ডা হয়। কেননা 1 নম্বর যেটা হয়েছে, যেটা জাস্টিস সিনহা এখানে একটা নির্দেশ দিয়েছিলেন, যে এখানে কিন্তু এই যে প্যানেল আছে, সেই প্যানেলটাকে পুরো প্রকাশ করতে হবে। এই যে 50 নম্বর দেওয়া হয়েছে, যে 50 নম্বরের ভিত্তিতে এই সিলেকশন প্রসিডিওর হয়েছে, যেখানে যে পরীক্ষা হয়েছে তার 5 নম্বর রয়েছে, যে ইন্টারভিউ হয়েছে তার 5 নম্বর রয়েছে, ট্রেনিং থাকলে তার 15 নম্বর, এরকম করে ক্যাটাগরিক্যালি মোট 50 নম্বর রয়েছে। সেই 50 নম্বরের মধ্যে যারা সর্বোচ্চ নম্বর পাবেন, সেই হিসেবে প্যানেলটা হবে। আর সেই প্যানেল প্রকাশ করতেই তীব্র আপত্তি বোর্ডের, তারা কিছুতেই এটা করতে চাইছে না এবং এই নিয়ে তারা ডিভিশন বেঞ্চে গেছে, সেখানে কিন্তু স্টে পেয়েছে। ফলে এই 94 জনের অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে হবে, 94 জন ছেলে মেয়ে কীভাবে সেখানে চাকরি পেতে পারে, সেই নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা হয় এবং সেটা বেশ কিছুটা টেকনিক্যাল জায়গায় যায়। আমি ওই ব্যাপারটায় অত ডিটেলসে যাচ্ছি না। মেন ব্যাপার শুরু হয় যখন তিনি জিজ্ঞেস করেন যে ইডির আইনজীবী এখানে আছেন, তো ইডির যিনি আইনজীবী ছিলেন দ্বিবেদীজি, তিনি সাথে সাথে উঠে দাঁড়ান এবং বলেন তিনি আছেন, এবং তার কাছ থেকে আপডেট নেওয়া শুরু করেন। তো সেই আপডেট নেওয়ার প্রথমেই জাস্টিস সিনহা যে প্রশ্নটি করেন, সেটা বোধহয় আমার আপনার মনের প্রশ্ন। সেটা হচ্ছে যে তদন্তে কোথাও কি ঢিলেমি হচ্ছে? তদন্তের যে গতি, সেটা কি সত্যিই স্যাটিসফ্যাক্টরি? কেননা 2019 সালে এর প্রথম রিট পিটিশনটা হয় এবং এটা 2024 সাল, প্রায় 4.5-5 বছরের কাছাকাছি এই মামলা চলছে, কিন্তু এখনও সেইভাবে তো বড় সাফল্য আসেনি। অর্থাৎ সেই যে বড় মাথার খোঁজ করা হচ্ছে, সেইটা তো কিছুই সেভাবে এগোনো যাচ্ছে না। তখন ইডির তরফে জানানো হয় যে আমরা যে রিপোর্ট জমা দিয়েছি এবং সেই রিপোর্ট অনুযায়ী যে বিপুল পরিমাণ সম্পত্তির আমরা খতিয়ান হাইকোর্টকে জানিয়েছি, সেইগুলো আমরা কিন্তু অ্যাটাচমেন্টের প্রসেস স্টার্ট করে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, এই অ্যাটাচমেন্টের প্রসেস করতে গিয়ে আমরা দেখেছি যে আরও অনেক নতুন সম্পত্তি আইডেন্টিফাই হচ্ছে এবং সেগুলোকেও কিন্তু আমরা অ্যাটাচমেন্টের প্রসেসে নিয়ে আসছি। কিন্তু তা সত্ত্বেও জাস্টিস সিনহা বলেন যে আপনারা কি মনে করেন তদন্ত যেভাবে এগোচ্ছে সেটা স্যাটিসফ্যাক্টরি গতি? তখন ইডি এখানে যে কথাটা বলে, সেটা কিন্তু খুব মারাত্মক এবং সেটা জাস্টিস সিনহাও অ্যাপ্রিসিয়েট করেন। ইডি বলে যে দেখুন, আমরা যে মামলাটি চালাচ্ছি, আমরা যে তদন্তটি চালাচ্ছি, তার প্রতি মুহূর্তে, প্রতি পদে এখানে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্নভাবে একে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, এর আইনি পদক্ষেপ হচ্ছে, মামলার পর মামলা হচ্ছে এবং সেই কারণে কিন্তু এই ডিলেটা হচ্ছে। তখন জাস্টিস সিনহা জিজ্ঞেস করেন, আপনারা কি মনে করেছিলেন এটা কেক ওয়াক? আসবেন, যাবেন, না জয় করে চলে যাবেন, কেউ কোনো রকম বাধা দেবে না? তখন ইডি যে কথাটা বলে, সেখান থেকেই দেখা যাচ্ছে তাদের কনফিডেন্স কিন্তু কার্যত ঝরে পড়ছে।
কি বললো ইডি? ইডির বক্তব্য হচ্ছে যে যে ঘটনা ঘটছে তার থেকে 1/6 কম কিছু হবে এটা আমরা এক্সপেক্ট করিনি। আমরা জানতাম এরকমই ভয়ঙ্করভাবে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, কেননা বহু বহু নাম, বড় বড় নাম এখানে ইনভলভ রয়েছে। সুতরাং আমরা মানসিকভাবে এর জন্য কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত ছিলাম এবং এই বাধা আসবে। এবং এই যে ডিলে হচ্ছে এটা কিন্তু ইডির তদন্তের জন্য ডিলে হচ্ছে এমন নয়, এদের এই আইনি প্রক্রিয়া বা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে এটাকে যে বন্ধ করে দেওয়ার, এটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই কারণেই কিন্তু ডিলে হচ্ছে। কিন্তু মাননীয় বিচারপতি, আপনি তো এটা অ্যাপ্রিসিয়েট করবেন যে আমরা এখন অবধি যে রিপোর্ট আপনার সামনে তুলে ধরেছি বা যে সম্পত্তির খতিয়ান তুলে ধরেছি, সেটা এত কিছু বাধা সত্ত্বেও ইডি যে 1/6 দমেনি এবং কোনো স্টোন আনটার্ন রাখছে না, কোনো পাথর উল্টে দেখতে বাকি রাখছে না, প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা জায়গা আমরা খুঁজে বার করছি এবং এইটাকে আমাদের কিছুতেই প্রভাবিত করা যাবে না, আমাদের আটকানো যাবে না। সেই ঘটনাটা এই রিপোর্ট থেকে অন্তত আপনি বুঝতে পারছেন। জাস্টিস সিনহা কিন্তু সেই ব্যাপারে আর কিছু বলেন না। তার মানে এটাও বোঝা যাচ্ছে যে ইডি যে দাবিটা করছে এবং যেহেতু এটা কোর্ট মনিটর হচ্ছে এবং জাস্টিস সিনহা কিন্তু এটা নিয়ে যথেষ্ট সিরিয়াসলি ইনভেস্টিগেশন করাচ্ছেন, সেই জায়গা থেকে তিনি কিন্তু ইডির কথাটাতে সহমত পোষণ করলেন। অর্থাৎ একটা জিনিস যেটা বোঝা গেল যে ডিলে হচ্ছে, ডিলে একটু হবে, তাকে পদে পদে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু আটকানো যাবে না, প্রসেস ঠিক পথে আছে। এবং এইখানে জাস্টিস সিনহা কিন্তু আরেকটা প্রশ্ন করেন, যেটা আবারও সকলেই জানতে চায়, গোটা বাংলা জানতে চায়। সেটা হচ্ছে যে আমরা তো শুনছিলাম যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পলিং টেস্টিং হয়ে গেলেই, তার রিপোর্ট চলে এলেই কিন্তু একটা বড় বড় কিছু স্টেপ নেওয়ার মতো জায়গায় চলে যাবে। সেখানেই নাকি অপার রহস্য লুকিয়ে আছে। সেই জন্যই কালীঘাটের কাকুকে তো এত যত্ন করে তোয়ালে মুড়ে এসএসকেএমে রেখে দিতে হচ্ছে। সমস্ত কিছু নিয়মনীতিকে তোয়াক্কা না করে তাকে উড়িয়ে দিয়ে কালীঘাটের কাকুকে এত আতুপাতু করে আগলে রাখার কারণটা কি? তাহলে সেই রিপোর্টের কি হলো? সেই ভয়েস স্যাম্পলিং টেস্টিং তো তিনি একদম একদম যুদ্ধকালীন তৎপরতায় এক রাতের মধ্যে করিয়ে দিয়েছিলেন। তারপর সেই রিপোর্টিংয়ের কি হলো? তখন ইডি যেটা জানায় যে কালীঘাটের কাকুর যে ভয়েস স্যাম্পল টেস্টিং রিপোর্ট আছে, সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই দিল্লিতে এসে গেছে। দিল্লিতে একটা কিছু প্রসেসিংয়ের কাজ আছে এবং সেই কাজটা চলছে। সেটা কোর্টের সামনে ওপেনলি ইডি হয়তো সাবমিশন করলো না, কেননা সেখানে হলে আবার নতুন করে বাঁধার চেষ্টা করা হবে। কেননা দিল্লিতে এসে গেছে, এটা কিন্তু একটা বড় মুভ। কেননা এই ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের যেটা ন্যাশনাল লাইব্রেরি বা যেখানে ন্যাশনাল জায়গাতে গিয়ে যেটা হবে, সেটা আমরা শুনছিলাম দেরাদুন। তার মানে দেরাদুনের পার্ট চুকে গেছে, সেখান থেকে যা যা রিপোর্ট আসার এসে গেছে। তারপর নিশ্চয়ই দিল্লিতে কোনো ভ্যালিডেশনের জায়গা আছে, সেই প্রসেসটাই কিন্তু চলছে। এবং তার ফলে ইডি কিন্তু, কলকাতা ইডি যারা এই পূর্বাঞ্চলটাকে দেখছেন, তাদের হাতে কিন্তু এখনও সেই জায়গাটা এসে পৌঁছয়নি। কিন্তু ইডি অত্যন্ত কনফিডেন্টলি জানালো যে পরের যে হিয়ারিং হবে সেখানে কিন্তু কম্প্রিহেন্সিভ একটা রিপোর্ট তারা সেখানে দেবেন। অর্থাৎ মোটামুটি এই ভয়েস স্যাম্পল টেস্টিং নিয়ে যারা ডাউটে ছিলেন যে প্রোগ্রেসটা কী ছিল, সেই ব্যাপারে অনেকটা কিছুই জানা গেল। এবং পরের যে হিয়ারিং আছে সেখানে কিন্তু এই ভয়েস স্যাম্পল রিপোর্টিংটা কিন্তু ইডির তরফ থেকে সাবমিশন আসতে পারে, এমন এক্সপেকটেশন করা যেতে পারে। ইডি কিন্তু সেই জায়গাটা ক্লিয়ার করে দিল। এরপরে যেটা জাস্টিস সিনহা আবারও ওই 94 জনের যে ব্যাপার রয়েছে, কোন কাদের করা হবে না করা হবে, নতুন একজন মামলায় ঢুকতে চায়, সেই নিয়ে আবারও দীর্ঘক্ষণ সওয়াল জবাব চলে করে ফাইনালি যখন জাস্টিস সিনহা এর রায়টা দিতে যান, তখন তিনি বলেন যে এই নিয়ে তো একটি মামলা ডিভিশন বেঞ্চে অলরেডি হয়ে আছে, ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত জানাটাও জরুরি। ফলে সেই ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত জানার আগে তিনি কোনো কংক্রিট ডিসিশন এখনই জানাতে পারছেন না। এবং তিনি সংশ্লিষ্ট আইনজীবীদের কাছে জানতে চান যে ডিভিশন বেঞ্চের এই মামলাটি কবে আছে। সেই মামলাটি আছে ডিভিশন বেঞ্চের মার্চের ফার্স্ট উইকে সেই মামলাটির হিয়ারিং আছে। তখন জাস্টিস সিনহা বলেন, ঠিক আছে, ফার্স্ট উইক ক্রস করে দিয়ে আমি তাহলে 12 মার্চ আমার পরবর্তী হিয়ারিংয়ের জন্য আমি ডেট ফিক্স করলাম। এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, বা অনেকেই এটা শুনে আমি দেখলাম অলরেডি প্রশ্ন করতে শুরু করেছেন, যে আজকে 6ই ফেব্রুয়ারি আবার 12ই মার্চ, মানে মাঝখানে একটা মাস তো কোনো রকম কিছু হবে না। দেখুন, ডিভিশন এটা যে একটা মাস হবে না, এটা আপনারা হতাশ হতেই পারেন, কিন্তু এখানে একটা টেন্ডেন্সি তো আমরা দেখছি যে সিঙ্গেল বেঞ্চে যে রায়টা হচ্ছে, জাস্টিস সিনহা বা জাস্টিস গঙ্গোপাধ্যায় যে রায়টা দিচ্ছেন, সেই রায়টা কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়ে আটকে দেওয়া হচ্ছে, সেটাকে থমকে দেওয়া হচ্ছে। ফলে আজকে একটা কোনো কড়া সিদ্ধান্ত নিয়ে ফেললেন আর কালকেই ডিভিশন বেঞ্চে ইমিডিয়েটলি চলে গেল এবং মুখের কথায় স্টে হয়ে গেল, তাহলে কিন্তু এই মামলাটা আরও জট পাকিয়ে যাবে, এটাকে আরও জট পাকানোর চেষ্টা করা হবে।
সেই হিসেবে দেখতে গেলে ডিভিশন বেঞ্চ এটা নিয়ে কি ভাবছে, তাদেরও তো একটা থিঙ্কিং আছে, তারাও তো অন দ্য এয়ার কিছু ভাবতে পারবেন না, তাদেরও কোনো কংক্রিট এভিডেন্সের উপর কথা বলতে হবে, সেইটাই দেখে নিতে চাইলেন কিন্তু জাস্টিস অমৃতা সিনহা। এবং ডিভিশন বেঞ্চ যখন তাদের জায়গা থেকে ক্লিয়ার করে দেবে কিভাবে ব্যাপারটা আর করা যেতে পারে, সেই সিদ্ধান্ত কিন্তু তারপরে নেওয়াটাই শ্রেয় হবে। সেক্ষেত্রে কিন্তু আর ডিভিশন বেঞ্চকে অলরেডি যেহেতু হিয়ার করে নেওয়া হয়েছে, সেই অনুযায়ী সিদ্ধান্তটা নিলে সেই সিদ্ধান্তটা আবার ডিভিশন বেঞ্চে গিয়ে পাল্টে যাবে, আটকে যাবে, এরকম সম্ভাবনা থাকছে না। সুতরাং সেই জায়গাটা দেখেই হয়তো জাস্টিস সিনহা ডিভিশন বেঞ্চের হিয়ারিংয়ের পরে তার ডেটটা, তার ম্যাটারটা কিন্তু ফিক্স করলেন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এটা একটা পজিটিভ মুভ বলবো আমি এই কারণেই, জাস্টিস সিনহার কাছে কিন্তু সিবিআই এবং ইডির রিপোর্ট জমা পড়ে গেছে এবং সেই রিপোর্ট নিয়ে তিনি কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় এসে গেছেন এবং সেই কারণেই তিনি ডিভিশন বেঞ্চের ডেটটা জানতে চাইলেন এবং ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তটা জেনে সেই অনুযায়ী কিন্তু তিনি তার রায়টা করতে পারবেন। এটা একটা খুবই পজিটিভ পার্ট। এরপর যখন রায়দান হয়ে যায় তারপরেই কিন্তু ঘটে আসল ইন্টারেস্টিং ঘটনা। কি ইন্টারেস্টিং ঘটনা ঘটে, তখন কথার মাঝখানে সিবিআইয়ের আইনজীবী যিনি ছিলেন বিল্বদল ভট্টাচার্য এবং জাস্টিস সিনহার মধ্যে একটা কথা হয় এবং সেখানে সিবিআইয়ের আইনজীবী বিল্বদলবাবু তিনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেন, মাননীয় বিচারপতি, আমরা যত এই তদন্তে এগোচ্ছি সেই তদন্তে আমরা একটা জিনিস দেখছি যে পদে পদে এটাকে বাধা দেওয়া হচ্ছে, এটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং সেই বাধাগুলো, সেই আটকানোর চেষ্টাগুলো দেখে একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, সত্যজিৎবাবুর সেই বিখ্যাত সিনেমা রয়েছে সোনার কেল্লা। সেই সোনার কেল্লা সিনেমাতে আমরা দেখেছিলাম যখন ফেলুদা প্রদোষ মিত্র ফাইনালি মন্দার বোসদের খুঁজতে যাচ্ছেন, তখন তার গাড়ির সামনে প্রচুর পেরেক বিছিয়ে দেওয়া হচ্ছে, বারবার বিছিয়ে দেওয়া হচ্ছে, আটকানোর চেষ্টা করা হচ্ছে, বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তখন প্রদোষবাবু চিৎকার করে বলেছিলেন যে আছে আমাদের টেলিপ্যাথির জোর আছে, আমরা যে সঠিক পথে যাচ্ছি এই বাধা দেওয়াটাই প্রমাণ করে দিচ্ছে যে এখানে এই পথটা আমাদের সঠিক রয়েছে। তাই এই তদন্তেও যেভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে, যেভাবে সমস্ত কিছু আটকাবার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গা থেকে একটাই কনফিডেন্স আসছে যে আমরা কিন্তু তদন্তের সঠিক পথে আছি, সঠিক দিকেই আছি। তখন জাস্টিস সিনহা হেসে ফেলেন, বলে হোপফুলি যে মন্দার বোস যারা আছেন তাদেরকে আমরা এই সঠিক তদন্তের শেষে অবশ্যই আইডেন্টিফাই করতে পারবো এবং তাদের যা ব্যবস্থা আইনিভাবে সেটা করতে পারবো। এবং সেই জায়গা থেকে কিন্তু সমস্ত আইনজীবী যারা ছিলেন, ইডি, সিবিআই বা যারা পিটিশনার, তাদের সকলের আইনজীবী কিন্তু হেসে ফেলেন এবং সেখানে কিন্তু ইডির যিনি আইনজীবী ছিলেন দ্বিবেদীজি, তার বডি ল্যাঙ্গুয়েজটা ছিল দেখার মতো। অর্থাৎ সব মিলিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, এখনও অবধি তদন্তের যা অগ্রগতি হয়েছে, এখনও অবধি যা তথ্য প্রমাণ সামনে এসেছে এবং সেই সবের পরিপ্রেক্ষিতে একটা কথাই কনক্লুড করা যেতে পারে, মন্দার বোস কে বা কারা সেটা যেরকম তদন্তকারীদের কাছে স্পষ্ট, তেমনই জাস্টিস সিনহার কাছেও সেটা স্পষ্ট। এবং এই মন্দার বোসরা আরও নিজেদের বেশি করে ধরা দিয়েছে এইভাবে বাধা দিতে গিয়ে, এইভাবে আটকাতে গিয়ে। ফলে সেই মন্দার বোসদের কাছে পৌঁছনো, সেই সোনার কেল্লায় পৌঁছনো শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু মাঝখানে ওই ট্রেনের জন্য একটু হয়তো অপেক্ষা করতে হচ্ছে, মাঝখানে ওই যে গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল সেই খারাপ গাড়িটাকে ঠিক করে আবার সেখানে পৌঁছানোর জন্য হয়তো বা একটু ওয়েট করতে হচ্ছে, সেই জন্য একটু সময় হয়তো লাগছে। দিল্লিতে রিপোর্টটা আছে, ইডির কাছে অ্যাটাচমেন্ট শুরু হয়ে গেছে, নতুন সম্পত্তি আইডেন্টিফাই হয়ে গেছে এবং মাঝখানে ওই ডিভিশন বেঞ্চের একটা হিয়ারিং আছে। এই সমস্ত প্রসেসটা হয়ে গেলেই পরের ডেট 12ই মার্চ, সেখানে কিন্তু কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট জমা পড়ে যাওয়ার সম্ভাবনা। এবং যে ইঙ্গিত এই তদন্তের আগে উঠে এসেছিল যে কাকুর কণ্ঠস্বর সামনে এলি সেখানে কিন্তু বড় সিদ্ধান্তটা নেওয়া যাবে, সেইটার দিকে কিন্তু আরও একটা স্টেপ এগিয়ে গেল। ফলে সব মিলিয়ে আজকে অনেকগুলো যে ধোঁয়াশা ছিল মানুষের মধ্যে, তদন্তে কেন দেরি হচ্ছে, কাকুর রিপোর্টে কেন দেরি হচ্ছে এবং জাস্টিস সিনহাও কেন এখনও তড়িৎ গতিতে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, সেই সমস্ত ধোঁয়াশাটা কেটে গেল। তার পাশাপাশি সবথেকে যে ধোঁয়াশা, সবথেকে বড় রহস্য যেটা ছিল যে এত কিছুর পর সর্বোচ্চ যাদের কথা বলা হচ্ছে, যেসব দুর্বৃত্তদের খোঁজা হচ্ছে, তাদেরকে ছোঁয়া যাবে তো? সেই ইঙ্গিতটাও কিন্তু এই মন্দার বোসেদের নাম উচ্চারণের মাধ্যমে এবং এই টেলিপ্যাথি জোর প্রদোষ মিত্রের নাম উচ্চারণের মাধ্যমে কোথাও বোধহয় সম্মিলিতভাবে ইঙ্গিতটা স্পষ্ট হয়ে গেল।
ফলে সব মিলিয়ে আমার কাছে আজকের হিয়ারিং অত্যন্ত পজিটিভ এবং ইগারলি ওয়েট করছি ডিভিশন বেঞ্চ কী রায় দেয় এবং তারপর 12ই মার্চের হিয়ারিংয়ের জন্য। তবে আজকে সম্পূর্ণ যে ঘোষণা হলো, সম্পূর্ণ যে রায় হলো এবং হিয়ারিং হলো, সেই নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।